তিশা, কিরে পিচ্ছি, শুনলাম তুই নাকি বিয়ে করে নিচ্ছিস। আরে না, এটা আপনি কি বলছেন? এখনো তো আপনি আমার প্রেমের প্রস্তাবে রাজি হলে আপনার সঙ্গে আমার বিয়েটা হবে কিভাবে? মানে আপনি তিশা নন? কে আপনি? বলেই পেছন থেকে জড়িয়ে ধরে 3 চক্কর দেওয়া মেয়েটাকে ধপাস করে ফ্লোরে ছেড়ে দিল নীল। আর তখনই ওই মেয়েটা মা গো বাবা গো বলে দিল এক চিৎকার। আর নেহার চিৎকার শুনে বাড়ির সবাই সেখানে দৌড়ে চলে আসলো। সেই সঙ্গে তৃষাও চলে আসলো। তৃষা তার ভাইয়াকে দেখে বলতে লাগলো, আরে ভাইয়া, তুমি কখন আসলে? আর এখনই যে চিৎকার দিল কে? আমি তো এক্ষুনি আসলাম। আর এই মেয়েটাকে তোর রুমে, আমি তো ভেবেছিলাম তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় চোপড় গোছাচ্ছিস, আর তাই আমি পেছন থেকে জড়িয়ে ধরেছিলাম। ও মা গো বাবা গো, আমি মরে গেলাম গো। এ কোন কানার বাড়িতে এসে পড়লাম আমি? আমি তো সেটাই বুঝতে পারছি না। নেহার চিৎকার আর নীলের ইশারা করে দেখানো মেয়েটিকে দিকে তাকিয়ে দেখে তিশা তার বান্ধবী নেহা ফ্লোরে পড়ে আছে। আর এভাবে চিৎকার করে কান্না করছে তিশা। তত করে নেহাকে উঠে দাঁড় করালো আর তারপর বলতে লাগলো, আরে ভাইয়া, তুই এটা কি করলি? এ তো আমার বান্ধবী। আচ্ছা নেহা, তোর কি হয়েছে সেটা বল। তুই এখানে চিৎকার কেন করছিস? দেখ, একদম সবকিছু দেখো না দেখার ভান করিস না। তোর ভাই আমাকে প্রথমে পেছন থেকে জড়িয়ে ধরলো আর তারপর ধপাস করে ফ্লোরে ছেড়ে দিল। ততক্ষণে বাড়ির সবাই সেখানে উপস্থিত হয়। আর এরকম কর্মকাণ্ড দেখে সবাই হেসেই কুটি কুটি কাছে। এমন অবস্থা দেখে নেহা হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। এদিকে তো একটা ছেলে তাকে হুট করে পেছন থেকে জড়িয়ে ধরলো, যদিও ছেলে তার ক্রাশ। অন্যদিকে এভাবে ধপাস করে ফ্লোরে ছেড়ে দেওয়ায় সে কোমরে মোটামুটি ভালোই ব্যথা পেয়েছে। ব্যথায় সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। আর এদিকে বাড়ির সবাই মিলে তাকে নিয়ে হাসাহাসি করছে। এটা আর নেহা মেনে নিতে পারছিল না। তাই সে তার বান্ধবী তিশাকে বলতে লাগলো, আমি যদি আগে থেকে জানতাম তোর বাসায় আসার পর আমার সঙ্গে এরকম কিছু হবে, তাহলে আমি কখনোই আসতাম না এখানে। তুই এভাবে চিৎকার কেন করছিস? প্লিজ দোস্ত, তুই কিছু মনে করিস না আর এরকম করিস না। আসলে ভাইয়া তোকে পেছন থেকে দেখে চিনতে পারেনি, তাই এমন হয়ে গেছে। ভাইয়ার হয়ে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুই আর এইটা নিয়ে বেশি বাড়াবাড়ি করিস না প্লিজ। ঠিক আছে, তবে তোর ভাইকে বল আমার কাছে সরি বলতে। তোর ভাই যদি সরি না বলে তাহলে আমি কখনোই। এই কথাটা শুনে একটু রেগে যায় নীল। কারণ সে তো আর ইচ্ছে করে নেহাকে পেছন থেকে জড়িয়ে ধরেনি। সে তো মনে মনে ভেবেছিল তার ছোট বোন এখানে দাঁড়িয়ে আছে, তাহলে সে নেহাকে সরি কেন বলবে, তাই সে বলতে থাকে, অসম্ভব, আমি কখনই সরি বলবো না। আমি তো কোনো ভুল করিনি। আমার বোনের রুমে যদি কেউ এসে বসে থাকে, এখানে তো আমার কোনো দোষ থাকতে পারে না। ও মা, কেউ একজন যাচাই বাছাই না করেই পেছন থেকে এসে জড়িয়ে ধরে 3 চক্কর দেবে আর দোষ পাড়ার লোকের হবে? এমনটা তো হতে পারে না। আপনাকে সরি বলতেই হবে। এই তিশা শোন, তোর বান্ধবীকে বল এখানে মগের মুল্লুক না পাইতে আমারে ভূতে পাই নাই যে আমি তোর বান্ধবীরে সরি বলবো। তাছাড়া তুই কখনো দেখেছিস আমি কাউকে সরি বলেছি? এদিকে নেহাও নাছোড় বান্দা। সে কোনোভাবেই যতক্ষণ পর্যন্ত নীল তাকে সরি না বলবে সে এই বিষয়টা নিয়ে ঝামেলা করেই যাবে। তাই সে আবারও তিশাকে বলতে থাকে, দেখ তিশা, কেউ না জানুক, তুই তো আমাকে খুব ভালোভাবেই জানিস। আমাকে যতক্ষণ পর্যন্ত তোর ভাই সরি না বলবে ততক্ষণ পর্যন্ত আমি তোর ভাইকে এখান থেকে এক চুলো নড়তে দেব না। ও মা, তাই নাকি? আমার বাড়িতে এসে আমার সঙ্গে এই মাস্তানি আপনি দেখছি বড্ড বেশি বেড়ে গেছেন। দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসেছিস, এখানেও কেউ আমাকে দিয়ে সরি বলাতে পারেনি, আর এখন কি না আপনার মতো একটা থার্ড ক্লাস গাইয়া আমাকে সরি বলাবে? অসম্ভব। এই বলে কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীল নেহাকে তার সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। নেহা রাগে ফুসফুস করছে আর এদিকে অন্যরা সবাই সেখান থেকে ততক্ষণে চলে গেছে। সবাই মিলে নীলের রুমে বসে আছে, নীলের সঙ্গে গল্প করছে। এদিকে নেহা গাল ফুলিয়ে ছাদে বসে আছে আর কোনো কিছুই ভালো লাগছে না। জীবনে এই প্রথমবার কেউ তার সঙ্গে বেয়াদবি করেও সরি না বলে চলে গেছে। এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না।
সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে সে এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবে না, এখনই এখান থেকে চলে যাবে। তাই সে তিশার রুমে এসে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করলো। ঠিক ওই মুহূর্তেই তিশা রুমে আসে। নেহাকে নিজের জিনিসপত্র গোছাতে দেখে তিশা বলতে থাকে, কি রে দোস্ত, কি হয়েছে তোর? তুই নিজের জিনিসপত্র কেন গোছাচ্ছিস? তোকে বললাম না আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। তোর ভাই আমার সঙ্গে অন্যায় করেছে, তারপরেও একটা বারের জন্য সরি বলেনি। প্লিজ দোস্ত, তুই এমনটা করিস না। ভাইয়া আসলে একটু অন্যরকম, ভাইয়া সহজে কাউকে সরি বলে না। প্লিজ এই ব্যাপারটা একটু ভুলে যা। তোর ভাই অন্যরকম, তাতে আমার কি হয়েছে? এর চেহারাটা দেখে তো মনে হয় হেপি মিষ্টি, কিন্তু তোর ভাইয়ের ব্যবহার দেখে মনে হয় জন্মের পর তোর আম্মু তোর ভাইয়ের মুখে কখনোই মধু দেয়নি, বদলে মনে হয় তিতা করলার রস দিয়েছিল। আরে ভাই, তুই তোর মুখটা বন্ধ কর ভাইয়া। এসব কথা শুনতে পারলে আরো বেশি রেগে যাবে, তখন কিন্তু তোর সঙ্গে আরো লাগবে যাবে। তুই কি ভেবেছিস আমি তোর ভাইয়াকে ভয় পাই? কখনোই না। তুই তো আমাকে খুব ভালো করেই জানিস আমি কাউকে পরোয়া করি না, সে হোক না কেন তাতে আমার কিছুই যায় আসে না। আচ্ছা, তুই এমন কোনো করছিস? তুই তো বলেছিলি আমার ভাইয়াটা হেভি কিউট, তুই আমার ভাইয়ার সঙ্গে প্রেম করার একটা চান্স নিতে চাস। তাহলে তুই যদি এখন এই বাড়ি থেকে চলে যাস, তাহলে সেই চান্সটা কিভাবে পাবি বল আমাকে? আপনারা একদম ঠিকই শুনেছেন। তিশার যখন বিয়ের সম্বন্ধ ঠিক হয়, সে তার বান্ধবী নেহাকে নিজের বাড়িতে ইনভাইট করে। আর এদিকে নেহা বেশ অনেক দিন আগেই তিশার এক ফ্যামিলি ফটোতে নীলকে দেখতে পায়, আর সেখানেই সে নীলের ওপর ক্রাশ খেয়ে যায়। তারপর থেকেই সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক নীলকে তার প্রেমে পটিয়েই ছাড়বে। আর সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্যেই তিশার বিয়েতে মূলত তার আগমন। যদিও এই ব্যাপারটা তার ফ্যামিলি কিংবা তিশার ফ্যামিলির কেউই জানে না এখনো পর্যন্ত। তাই নেহা তিশাকে বলতে লাগলো, হ্যাঁ দোস্ত, এটা তুই একদম ঠিক কথাই বলেছিস। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তো তোর ভাই বাইর থেকে পটানোর চান্সটা হারিয়ে ফেলবো। ব্যবহার খারাপ হলে কি হবে? চেহারা তো ঠিক আছে, একবার চেষ্টা করে দেখি। এই তো বান্ধবী লাইনে আসছিস, আমার মতো চান্স কিন্তু তোকে কেউ দিবে না, এটা মনে রাখিস। ওকে বান্ধবী, থ্যাংক ইউ সো মাচ যথাসময়ে কথাটা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন এসব কিছু রেখে চল আমার সঙ্গে। বাগানের স্টেজ ডেকোরেশনের কাজ চলছে, সেখানে গিয়ে দেখি কাজ কত দূর এগোলো। এই বলে তিশা নেহাকে নিয়ে রুম থেকে বের হয়ে সোজা বাগানে চলে আসলো। সেখানেই তিশার বিয়ের স্টেজ সাজানো হচ্ছে। ছেলেরা ঠিকঠাক কাজ করছে কিনা, সবকিছু সে সেভাবে বলেছিল সেভাবে হচ্ছে কিনা সেটাই দেখার জন্য তিশা নেহাকে নিয়ে সেখানে আসে। আর তখনই দেখতে পায় গায়ে হলুদের স্টেজ পুরোপুরি উল্টো পাল্টা করে সাজানো হয়েছে। তিশা যেভাবে বলেছিল একদমই সেরকম হয়নি। এটা দেখেই তিশার মেজাজ খারাপ হয়ে গেল। আর তখনই সে ডেকোরেশনের ছেলেকে ডেকে নিয়ে বলতে লাগলো, আর এটা কি করছেন আপনারা? আপনাদের কে কি আমি এইভাবে বলছিলাম নাকি? আই অ্যাম সরি ম্যাডাম, আমি জানি আপনি কীভাবে বলছিলেন, কিন্তু আপনার ভাইয়া মানে এবারের ছোট সাহেব আমাদেরকে এভাবে সাজাতে বললেন, তাই তো আমরা এভাবে সাজাচ্ছি। এক্সকিউজ মি মিস্টার, বিয়েটা ওর হচ্ছে, তাই এখনো সব কিছু ওর ইচ্ছে মতো হবে। কোনো ছেলে কি বললো না বললো তাতে কিছুই যায় আসে না। তখনই নেহাকে থামিয়ে দিয়ে তিশা বলতে লাগলো, দোষ, এক মিনিট তুই একটু থাম। ভাইয়া যদি বলে থাকে তাহলে এভাবেই সাজাতে হবে, তা না হলে আবার ভাইয়া ডেকে যাবে, তখন আর এই বিয়েতেই থাকবে না। আরে ভাই, বিয়েটা তোর হচ্ছে, তোর ভাইয়ের নয়। তাহলে তোর ভাইয়ের ইচ্ছে মতো এখানে সব কিছু কেন হবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। কারণ এই বাড়িতে সব কিছু ভাইয়ের ইচ্ছে মতোই হয়। এই বলে তিশা ডেকোরেশন বয়কে কাজ কন্টিনিউ করতে বলল। আর সে নেহার হাত ধরে সামনের দিকে এগোতে লাগলো। এদিকে নেহা এমন অবস্থা দেখে পুরোই অবাক। যার বিয়ে তার ইচ্ছে মতো সবকিছু হবে এটাই তো স্বাভাবিক, এখানে কিনা অন্য একজন নিজের ইচ্ছেকে চাপিয়ে দিচ্ছে। এমনটা তো একদমই ঠিক হচ্ছে না। কিন্তু তারপরেও অন্যের বাড়ি বলে কথা, তাই সেখানে মাথা না ঘামানোটাই বুদ্ধিমানের কাজ। তাই নেহা কোনো কথা না বলেই সেখান থেকে চলে গেল। তিশার হাত ধরে হাঁটতে লাগলো। সারাটা বাগান ঘুরে দেখলো এমনিতেও বাগানটা অনেকটাই সুন্দর,
চারিদিকে হরেক রকম ফুলের গাছ দিয়ে সাজানো। বাগান সাজানোর আইডিয়াটাও দারুণ। প্রত্যেকটা গাছ এমন জায়গায় রাখা হয়েছে দেখে মনে হয় যেন এই গাছটা এই জায়গাটাতে বসার জন্যই জন্ম নিয়েছে। এমনটা দেখে হঠাৎ করে নেহা তিশাকে বলতে থাকে, আপাতত তোদের এই বাগানটা সাজিয়েছে কে বলতো? তার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। তোর কি মনে হয় কার মাথায় এত বুদ্ধি আছে বল তো শুনি? আমি কি করে বলবো? আমি তো তোদের বাড়ির মানুষের সম্পর্কে কোনো কিছুই ঠিক মতো জানি না। তাহলে এখানে কিভাবে কি বলতে পারি বল? ভাইয়ার আইডিয়াতে তো পুরো বাগানটা সাজানো হয়েছে। ভাইয়া যখন লন্ডনে থাকতো তখন আমাদের এই বাড়িটা করা হয়েছে। তারপর ভাইয়ার ইচ্ছে ছিল একটা বাজার করার, আর সেই ভিডিও কলে ইনস্ট্রাকশন দিয়ে পুরো বাগানটা সুন্দরভাবে সাজিয়েছে। কি বলিস? এই উগ্র মেজাজের মানুষটার মনটা এত সুন্দর হতে পারে? আসলে তুই আমার ভাইয়াকে এখনো ঠিকভাবে বুঝতে পারিসনি। ভাইয়ার চেহারাটা তেমন মিষ্টি, ব্যবহারও তেমন মিষ্টি, শুধু যখন কারোর সঙ্গে লেগে যায় তখন একটু উগ্র হয়ে যায়, এই আর কি। যাই হোক, বাদ দে সেই সব কথা, সামনের দিকে চল, আরো সুন্দর ওদিকে। এই বলে নেহা আর তিশা দুজনেই বাগানটা ঘুরে দেখতে লাগলো। নেহার বাগানটা ভীষণ পছন্দ হয়েছে। এমনিতেই নেহা ভীষণ ফুল প্রেমী একটা মানুষ, আর এখানে এই বাড়ির বাগানটা তো পুরো ফুলের একটা রাজ্য বলা চলে। তাই নেহার সবচাইতে বেশি পছন্দ হয়েছে। নেহা আর তিশা অনেকক্ষণ বাগানে ঘোরাঘুরি করে তারপরেই হঠাৎ করে তিশার হবু হাজবেন্ড তিশাকে ফোন করে তৃষা কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে নেহা একা একাই বাগানটা ঘুরে দেখতে লাগলো। ঠিক ওই মুহূর্তেই হুট করে কেউ একজন দৌড়ে এসে নেহার সঙ্গে ধাক্কা লেগে গেল। নেহা ছিটকে পড়ে গেল, আবারও সেই গগন বিদারী চিৎকার। ও মা গো, আল্লাহ গো, আমার কোমরটা ভেঙে গেল। এ কোন কানা আইছে এখানে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি কাকে কানা বলছেন? আপনি কেন? আপনার 14 গোষ্ঠী কানা। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় চোখ কান খোলা রাখতে পারে না, তাহলে তো কারোর সঙ্গে এভাবে ধাক্কা লাগে না। আমি তো এদিকে ফুল গাছগুলো দেখছিলাম, আর তখনই আপনি কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসে আমাকে এভাবে ধাক্কা মারলেন। সরেন তো মিয়া আপনি এখান থেকে। আপনার ব্যবহার ঠিক নাই একদম। এই বলে নীলকে পাশ কাটিয়ে নেহা সেখান থেকে চলে আসলো। সে তৃষার রুমে বসে আছে। তৃষা তার হবু স্বামীর সঙ্গে কথা বলে তারপর রুমে চলে আসে, আর রুমে এসে দেখতে পারে নেহা আবারও গাল ফুলিয়ে সেখানে বসে আছে। তৃষা নেহার পাশে বসলো, আর তারপরেই নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে দোস্ত, তোর আবার কি হলো? এভাবে গাল ফুলিয়ে বসে আছিস কেন? ধুরো, আমি থাকবো না এখানে। আসলে তোর ভাইয়ের ক্যারেক্টারে ঠিক নেই। তা না হলে আমার মতো সুন্দরী একটা মেয়ের সঙ্গে কেউ এইভাবে বাজে আচরণ করতে পারে, এটা তো আমার ধারণার বাইরে ছিল। কেন আবার কি হয়েছে? আর তোর সঙ্গে ভাইয়া তো লাগছে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। কারণ আমার মনে হয় তোর ভাইয়ের সুন্দরী মেয়ে মানুষে অ্যালার্জি আছে। সুন্দরী মেয়ে মানুষ দেখলে তোর ভাইয়ের চুলকানি বেড়ে যায়। ঠিক ওই মুহূর্তেই পাশ দিয়ে যাচ্ছিল নীল। সে কথাটি শুনতে পেয়ে গেল আর রেগে ফায়ার হয়ে রুমের ভিতরে প্রবেশ করলো। নেহার কথার জবাবে সে বলতে লাগলো, কোনো শাকচুন্নি যদি নিজেকে অপসরী মনে করে তাহলে তো সে আর অপসরী হয়ে যেতে পারে না। তিশা, এই কথাটা মনে হয় তোর বান্ধবী জানে না। তোর বান্ধবীকে একটু ভালোভাবে বুঝিয়ে দিস। তখনই নেহার মুখটা যা হয়েছিল একদম দেখার মতো। নেহা মুখ বাঁকিয়ে নীলকে বলতে থাকে, দেখুন, আপনি কিন্তু একদম ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনাকে আর সহ্য করা যাচ্ছে না। এই কথাটা আমাকে না বলে কাজটা আপনি করলেই তো পারেন। আপনাকে আমি একদম সহ্য করতে পারছি না, সেটা আপনি কেন বুঝতে পারছেন না? এই বলে নীল আর নেহা দুজনে তর্ক বিতর্ক করতে থাকে। আর তখনই তিশা তাদের দুজনকে উদ্দেশ্য করে বলতে থাকে, প্লিজ ভাইয়া, আমি তোদের দুজনকে রিকোয়েস্ট করে বলছি, কোনো ঝামেলা করিস না। ঝামেলা আমার ভালো লাগে না। তাছাড়া এই তো আর দুটো মাত্র দিন, তারপর তো আমি বাড়ি থেকে চলে যাব। এখন আমি কোনো ঝামেলা দেখতে চাইছি না। এই কথাটা তুই আমাকে এখানে বলছিস? তোর এই শাকচুন্নি বান্ধবীটাকে বলতে পারছিস না? তোর এই শাকচুন্নি মার্কা বান্ধবীটাই তো বারে বারে আমার সঙ্গে ঝামেলা বাজাচ্ছে। আমি কি তোর বান্ধবীর সঙ্গে ঝামেলা করছি নাকি? দেখুন, একদম ভালো হবে না বলে দিচ্ছি। আপনি নিজের থেকে এসে আমার সঙ্গে ঝামেলা করবেন, তারপর আবার আমাকে দোষ দিবেন, এটা তো আমি কখনোই মেনে নেব না। প্লিজ, দোহাই তোদের, তোরা দুজনেই এখন যথেষ্ট বড় হয়েছিস, এইসব নিয়ে ঝামেলা করিস না। বাড়ির বড়রা শুনতে পেলে কি ভাববে বল তো? সেটা আমাকে না বলে তোর ভাইকে বল। তোর ভাইয়ের যে ক্যারেক্টার
আমার মনে হয় না এই বাড়িতে কোনো গেস্ট এসে 1 ঘন্টার বেশি টিকতে পারবে। আমার মতো ধৈর্যশীল মেয়ে বলেই এতক্ষণ ধরে টিকে থাকতে পেরেছি। একদম ভুল। আমি এই ফাজিল মার্কা মেয়েটাকে সহ্য করেছি বলেই এই মেয়েটা এখনও এই বাড়িতে থাকতে পেরেছে। তা না হলে কবে এখান থেকে চলে যেতে হতো। যা ডাইনি মার্কা মেয়ে, আল্লাহ। দোহাই তোদের, তোরা এবার বন্ধ কর, তা না হলে কিন্তু তোদেরকে এ বাড়ি ঘর সব কিছু দিয়ে আমি নিজে এখান থেকে চলে যাব, কারণ আমি আর তোদের ঝামেলা সহ্য করতে পারছি না। তিশার এই কথা শুনে নীল একটা ভেঙচি মেরে সেখান থেকে চলে গেল। আর তখনই নেহা তিশাকে বলতে থাকে, আরে ভাই, তোর ভাই এমন কেন বলতো? তুই তো একটা লক্ষ্মী মেয়ে, তোর ভাইটা এমন দজ্জাল কেন? বললাম তো, তুই ভাইয়ের সঙ্গে একটু ভালো ব্যবহার কর, কিছুটা সময় কাটা, তাহলে দেখবি ভাই একদমই অমন নয়, খুব ভালো ছেলে। শুধু চেহারা থেকে ক্রাশ খেয়ে মায়ায় পড়ে বসে আছি, সেই জন্যই তো এতক্ষণ ধরে এইসব কিছু সহ্য করছি। তা না হলে কবে ঠাস করে কানের নিচে 2টা বসিয়ে দিতাম, তার কোনো ঠিক ঠিকানা নেই। আইভি হোয়াটসঅ্যাপ, আপনারা একদম ঠিক শুনেছেন। নেহা যখন নীলকে তিশা মোবাইলে একটা ফ্যামিলি ফটোতে দেখেছিল, তখনই সে নীলকে মনে মনে ভালোবেসে ফেলেছিল। আসলে নীলের চেহারাটা দেখতে হেব্বি সুন্দর, যে কোনো মেয়ে দেখলেই প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে যাবে এমনই। তবে নীল লন্ডনে থাকে, সেখান থেকেই ডাক্তারি পড়াশোনা করছে। তিশার বিয়ে ঠিক হয়েছে, আর তিশা তার একমাত্র আদরের ছোট বোন, সেজন্যই বাংলাদেশে আসা। এদিকে নেহা নীলকে পছন্দ করে, সেটা তৃষা খুব ভালো করেই জানে। আর নেহাও এমনিতে মাশাআল্লাহ যথেষ্ট সুন্দরী এবং ব্যবহারের দিক থেকেও খুবই ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো। সেই জন্যেই তিশা মনে মনে ঠিক করে রেখেছে, তাদের দুজনের মধ্যে যদি প্রেম হয়ে যায়, তাহলে ফ্যামিলির সবাইকে কনভিন্স করে সে নেহার সঙ্গেই তার ভাইয়ার বিয়ে দেবে। তবে সেটা আদেও হবে কি হবে না, সেটা সময়ের অপেক্ষা। এদিকে সেদিন থেকেই বাড়িতে মেহমান আসাই শুরু হয়ে গেছে। তিশার দাদা বাড়ি, নানা বাড়ির সমস্ত মেহমানরা আসতে শুরু করেছে। পরের দিন বিকেলে তিশার গায়ে হলুদ, দুপুরের মধ্যেই হলুদ বাটতে বসেছে। বাড়ির মেয়েরা, সেই সঙ্গে নেহাও রয়েছে। নেহা তাদের সঙ্গে কাজ করছে। এদিকে নীল ব্যস্ত, ক্যামেরা নিয়ে, তার একমাত্র বোনের বিয়ে বলে কথা। ফটো সেশন সে নিজেই করবে বলে ঠিক করেছে। তাছাড়া ছোটবেলায় ফটোগ্রাফি তার একটা শখ ছিল বলে চলে, কিন্তু পরিবারের চাপে তাকে ডাক্তারি পড়াশোনা করার জন্য লন্ডনে যেতে হয়েছে। তা না হলে সে ফটোগ্রাফিকে নিজের পেশা হিসেবে বেছে নিত। যাই হোক, আমরা সেসব কথা না বলেই মূল গল্পে ফিরে আসি। নীল ক্যামেরা হাতে নিয়ে এদিক সেদিক সমানে ছবি তুলে যাচ্ছে। যেই সিনটা তার ভালো লাগছে, সেই সিনটাই সে তার ক্যামেরায় বন্দি করছে। ঠিক ওই মুহূর্তে এই ভিডিও রেকর্ড করতে গিয়ে দেখতে পারি নেহা হলুদ বাড়ছে। ওপর হয়ে বসে, স্বভাবতই মেয়েদের সামনের দিকটাই কাপড়ের ঠিক থাকে না, আর ঠিক ওই মুহূর্তেই এরকম একটা দৃশ্য নীলের ক্যামেরা বন্দি হয়ে গেল। নেহার বুকের কাছ থেকে ওড়নাটা সরে গেছিল, আর ঠিক তার বুকের মাঝখানের বাদামি বেরঙের তিলটা দেখা যাচ্ছিল। এটা দেখে নীলের অনেকটাই রেগে গেল। সে ক্যামেরা বন্ধ করে নেহার কাছে আসলো, আর তখনই কানে কানে বলতে লাগলো, কমলা দুটো যখন মানুষকে দেখানোর এতই শখ, তাহলে একেবারে কাপড়বিহীন অবস্থায় বাইরে ঘোরাঘুরি করলেই তো পারেন। নেহার পায়ের রক্ত মাথায় উঠে গেল। সে নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছিল না। রেগে গিয়ে বলতে লাগলো, হোয়াট ডু ইউ মিন বাই কাপড়বিহীন অবস্থা? নিজের অবস্থাটা একবার নিজের চোখ দিয়ে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। এটা বলতেই নেহা নিজের দিকে ফিরে তাকালো, আর তখনই দেখতে পেল তার বুকের উপর থেকে ওড়নাটা সরে গেছে। সে তাড়াহুড়ো করে তার হাতে হলুদ লাগা অবস্থাতেই নিজের ওড়না ঠিক করতে গেল, আর অনেকটা হলুদ তার সাদা ওড়নাটাতে লেগে গেল। কিন্তু সেদিকে তার খেয়াল নেই। আগে নিজেকে ঢাকতে হবে, সেটাই বড় কথা। তাই সেদিকে নজর না দিয়ে ওড়নাটা ঠিক করে আবারও হলুদ বাটায় মনোযোগ দিল। কিছুক্ষণ পরেই হবে তো অনুষ্ঠান শুরু হবে, আর এর মধ্যেই এসব জোকার যন্ত্র করতে হবে। কিছুক্ষণের মধ্যেই তাদের কাজ শেষ হলো, আর এদিকে নীল নিজের মতোই বোনের বিয়ের ফটো সেশন করছিল। সবাইকে সুন্দর করে ছবি তুলে দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই পাত্রপক্ষ থেকে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে চলে আসে সবাই। মেয়েকে গায়ে হলুদ দিতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে নেহা ততক্ষণে রেডি হয়ে গায়ে হলুদের স্টেজে আসে তৃষাকে হলুদ দেওয়ার জন্য। কিন্তু যখনই নেহা গায়ে হলুদের স্টেজে আসলো তৃষাকে হলুদ দেওয়ার জন্যে, নীল ক্যামেরাটা নামিয়ে রাখলো। তৃষা তাকে বলছিল তাদেরকে ছবি তুলে দেওয়ার জন্যে। তার একমাত্র বেস্ট ফ্রেন্ড বলে কথা, বিয়েতে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে একটা ছবি থাকবে না, সেটা হয় নাকি? কিন্তু নীল কোনোভাবেই রাজি হচ্ছিল না নেহা আর তৃষার ছবি তুলে দেওয়ার জন্য। তৃষা তাকে রিকোয়েস্ট করাতে সে বলতে লাগলো, না, আমি কোনো কাণ্ডজ্ঞানহীন মেয়ের ছবি তুলে দিতে পারবো না, এতে আমার ক্যামেরার মান ক্ষুণ্ণ হবে।
ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনার ক্যামেরা মানব ক্ষুণ্ণ করতে হবে না। তবে আমাকে কাণ্ডজ্ঞানহীন বলার ফলটা কিন্তু আপনি ঠিক সময় মতো বুঝতে পারবেন। এই বলে তিশাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নেহা তিশার গায়ে হলুদ দিয়ে তারপর সেখান থেকে চলে গেল। তারপর একে একে ফ্যামিলির অন্য সবাই হলুদ দিতে লাগলো। এভাবে সেদিনের মতো গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেল। তিশা আর নেহা দুজন একসঙ্গে বসে গল্প করছে। ঠিক ওই মুহূর্তেই নীল সেখানে গিয়ে উপস্থিত হলো। তখনই তিশা নীলকে বলতে লাগলো, দেখ ভাইয়া, তুই কিন্তু এই কাজটা একদমই ঠিক করিসনি। তুই সবার সামনে আমার বান্ধবীকে অপমান করেছিস। তোর বান্ধবীর মান সম্মান থাকলে তো অপমান বোধ করতে পারতো, কিন্তু আমার তো মনে হয় তোর বান্ধবীর মান সম্মান নেই। মানে এইসব তুমি কি বলছো ভাইয়া? এগুলো কিন্তু তোমার কাছ থেকে আমি একদমই আশা করিনি। তুমি আমার বান্ধবীকে এভাবে অপমান করছো। আমি কি বলছি সেটা তুই বুঝতে না পারলে তুই নিজেই তোর বান্ধবীকে জিজ্ঞাসা করে নিস কেন তোর বান্ধবীকে আমি এই কথাটা বলেছি। তখনই তিশা নেহাকে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই নেহা তিশাকে বলতে লাগলো, দোস্ত, বাদ দে এইসব কথা, এইসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। হ্যাঁ, একদমই তাই। তোর বান্ধবীকে বল ভালো হয়ে যেতে, তাহলে নেক্সট টাইম থেকে আমি নিজেই তোর বান্ধবীর ছবি উঠাই দিব। এই বলে নীল সেখান থেকে চলে গেলে আর এদিকে রাতে যখন ঘুমানোর সময় হলো, বাড়িতে অনেক মেহমান থাকায় সবকটা রুমে একদম গাদাগাদি হয়ে যাচ্ছিল। শুধু নেহা আর তিশা যে রুমটাতে ঘুমিয়েছিল সেই রুমটাতেই তারা দুজন ছিল। হঠাৎই রাত 11টা বাজে রুমের দরজায় কেউ নক করলো। এদিকে তিশা ততক্ষণে ঘুমিয়ে গেছে, কিন্তু নেহার এখনো ঘুম আসেনি, তাই সে জেগেছিল। সে দরজাটা খুললো আর তখনই দেখতে পেল নীল তার সামনে দাঁড়িয়ে আছে। নীলকে দেখতে পেয়ে সে বলতে লাগলো, কি ব্যাপার, এখানে কি চাই? আপনাকে চাই। এমনটাই বলবো ভেবেছিলেন তো? ফালতু কথা বন্ধ করুন। আপনার সঙ্গে ফালতু কথা বলা আমার একদমই ভালো লাগে না। এখানে কেন এসেছেন সেটাই বলুন। এক্সকিউজ মি ম্যাডাম, এটা আমার বাড়ি, আর এখানে যে কোনো জায়গায় যে কোনো রুমে আমি যখন যেতে পারি তার অন্য আমাকে আরও কারো কাছে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আই হোপ ইউ বেটার আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। আপনার ইংরেজের গুষ্টি কিলাই। এই রুমে দুইটা মেয়ে মানুষ ঘুমাচ্ছে, সেখানে একটা ছেলে মানুষের কি কাজ থাকতে পারে সেটা আমি জিজ্ঞাসা করতেই পারি, আর আপনি আমার প্রশ্নের সেই উত্তর দিতে বাধ্য। বলেই নীল নেহার কথার কোনো উত্তর না দিয়ে হাত দিয়ে নেহাকে সামনে থেকে সরিয়ে রুমের ভিতর ঢুকে গেল। এটা নেহাকে আরো বেশি বিস্মিত করলো। সে বুঝতেই পারলো না নীল এখানে কি করতে এসেছে আর কেনই বা এসেছে। তখনই সে দেখতে পেল নীল তিশার ওয়ার্ড্রপ খুলে সেখান থেকে একটা বালিশ বের করলো আর সঙ্গে একটা কম্বল। তারপর তিশার রুমের সোফায় গিয়ে শুয়ে পড়লো। এটা দেখে নেহা আরো বেশি অবাক হলো আর তখনই সে নীলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে কেন শুচ্ছেন? এই যে ম্যাডাম, আপনার কি কানের সমস্যা নাকি? আপনাকে আমি কি বললাম আপনি শুনতে পারেন না নাকি? এটা আমার বাড়ি, আমি কখন কোথায় কি করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না যে এই রুমে দুইটা মেয়ে ঘুমাচ্ছে, সেখানে একটা ছেলে কি করে ঘুমাতে পারে? আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন আমি কিভাবে ঘুমাই। এই বলে নীল নেহাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই কম্বল মুড়ি দিয়ে সোফায় শুয়ে পড়লো। এদিকে নেহা বেশ কয়েকবার তৃষাকে ডাক দেয় এই ব্যাপারটা বলার জন্যে, কিন্তু তৃষা ঘুমে অতল, কারণ আগামীকাল তার বিয়ে। সারাদিন নিজের উপর দিয়ে অনেক ধকল যাবে, তাই এই মুহূর্তে ঘুমটা তার ভীষণ প্রয়োজন। তাই সে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। আর এদিকে নেহা বেশ কয়েকবার ডাক দিয়েও তৃষার কোনো সাড়া শব্দ পায়নি। তাই নেহা নিরুপায় হয়ে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল আর মনে মনে দোয়া দরুদ পড়তে লাগলো যেন কোনো বিপদ আপদ না হয়, রাতটা যেন ভালোভাবে পার করতে পারে। বেশ অনেকক্ষণ কেটে যাওয়ার পর নেহার চোখটা হঠাৎ করেই লেগে আসে আর নেহা ঘুমিয়ে পড়ে। মাঝরাতেই হঠাৎ করে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে, কারেন্ট চলে গেল। এদিকে আমাদের গল্পের নায়ক নীল সাহেব অনেক বড় হলেও এখনো পর্যন্ত ঝড় বৃষ্টিতে তিনি প্রচন্ড পরিমাণে ভয় পান। তাই একা একা সোফায় শুয়ে থাকতে ওনার ভীষণ ভয় করছিল। তাই তিনি মনে মনে ভাবলেন তিশার পাশে গিয়ে শুয়ে পড়লে ভয়টা একটু কম লাগবে। যেমন চিন্তা তেমনি কাজ। সে বিছানায় এসে একপাশে শুয়ে পড়ল। ঘুমের ঘোরে কখন তার পাশে থাকা মানুষটাকে জড়িয়ে ধরলো নীল সেটা বুঝতেই পারলো না। এদিকে হঠাৎ করেই ভোর রাতের দিকে নেহার ঘুম ভেঙে গেল। নেহা চোখ মেলে তাকিয়ে দেখে কেউ একজন তাকে জড়িয়ে ধরে আছে আর তার গরম নিঃশ্বাস নেহার মুখের ওপর পড়ছে।
নেহা অনেকটা অবাক হয়ে গেল, কারণ তিশা তো কখনোই তাকে ঘুমের ঘোরে জড়িয়ে ধরবে না, কারণ তাদের মাঝখানে কোলবালিশ দেওয়া। তাহলে তার পাশে কে শুয়ে আছে? তখনই হঠাৎ তার নীলের কথা মনে পড়ল। নীল এই রুমেই ঘুমিয়েছিল। এটা মনে পড়তেই নেহা চিৎকার দিয়ে উঠে বসলো। আর এদিকে নেহার চিৎকার শুনে নীলের ঘুমটা ভেঙে গেল। নীল ঘুম ভেঙেই বলতে লাগলো, আরে আরে, এই আমি এখানে, কি হয়েছে? এভাবে চিৎকার করছেন কেন? মানেটা কি? আপনি এখানে কেন? আর আমাকেই বা কেন জড়িয়ে ধরে শুয়ে আছেন? সমস্যা কি আপনার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আপনি সব কিছুতেই কারণ খুঁজতে চান কেন? আমি তো সেটাই বুঝতে পারি না। রাতে ভীষণ ঝড় এসেছিল, আমি ভীষণ ভয় পেয়েছিলাম। আর আমি ভেবেছিলাম এদিকে তিশা শুয়ে আছে, তাই এদিকে এসে শুয়ে পড়েছিলাম, কিন্তু কে জানতো এখানে আপনি শুয়ে আছেন। দেখুন, একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। আপনি এত বড় ছেলে হয়েছেন, এখনো আপনি ঝড় ভয় পান? এটা তো কখনোই হতে পারে না। আপনি ইচ্ছে করে এখানে এসে শুয়ে পড়েছেন আর আমার গায়ে হাত দিয়েছেন। আপনার চরিত্রের সমস্যা আছে, এটা আমি এতক্ষণে বুঝতে পেরেছি। চরিত্রের কথা শুনতে নীল অনেকটাই রেগে গেল, আর সে এক প্রকার ধমক দিয়ে বলতে লাগলো, দেখুন, আপনি আমাকে যা বলবেন বলুন, কিন্তু আপনি আমার চরিত্র নিয়ে কথা বলবেন না। আমার চরিত্র নিয়ে কথা বললে কিন্তু আমি আপনাকে ছেড়ে কথা বলবো না, এই বলে দিলাম। কি করবেন আপনি আমার? আপনার কি বা করার ক্ষমতা আছে? আমি তো সেটাই দেখতে চাই। বলুন, কি করবেন আপনি আমার? দেখুন, আমি বললাম তো আমি ঝড় ভয় পাই, তাই এখানে এসে শুয়ে পড়েছি, কিন্তু তারপরও আপনি আমার চরিত্র নিয়ে কেন কথা বলছেন? আর কারণ আপনার মতো বুইরা খাটাস মার্কা ছেলে কখনোই ভয় পেতে পারে না। আপনি ইচ্ছে করে আমার সঙ্গে এইসব কিছু করেছেন। এভাবেই তর্কতর্কি করতে হতে নেহা এবং নীলের মধ্যে, আর তখনই তাদের তর্কাতর্কি শুনে ঘুম ভেঙে যায় তিশার। তিশা তাদের তর্কাতর্কি শুনে নেহা এবং নীলকে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বড় রাত্রিবেলার তোরা দুজন এভাবে তর্কাতর্কি করছিস কেন? আর রায়দা আর বাইদা ওয়ে, ভাইয়া তুই এখানে কি করছিস? এ বোন, তুই তোর এই বান্ধবীটাকে বুঝিয়ে বল না। আমি ঝড় তুফান ভীষণ ভয় পাই, আর এদিকে সমস্ত মেহমান সারা বাড়িতে ঘুমিয়ে রয়েছে। আমার রুমেও অনেক মেহমান ঘুমিয়েছে, আমার ঘুমানোর জায়গা ছিল না, তাই আমি তোর রুমে এসে ঘুমিয়েছিলাম। কিন্তু আমি কি করে জানবো এখানে তোর বান্ধবী শুয়ে আছে? আমি তো তোকে ভেবেই শুয়ে পড়েছিলাম। তিশা, তোর ভাই এসব কি ইচ্ছে করেই করেছে? তোর ভাইয়ের চরিত্রে সমস্যা আছে। যে ছেলেরা দেশের বাইরে থাকে তারা কখনোই নিজের চরিত্র ঠিক রাখতে পারে না। আর লন্ডন আমেরিকার মতো উন্নত শহর হলে তো কথাই নেই। এই যে ম্যাডাম শুনেন, একদম মুখের ভাষা ঠিক করে কথা বলেন, এই বলে দিলাম। আবার চরিত্র নিয়ে কথা বললে কিন্তু আপনার চরিত্রে কলঙ্কের দাগ লাগিয়ে তবেই আমি ছাড়ব। দুজনে এভাবেই ঝগড়া কন্টিনিউ করে যাচ্ছিল। এদিকে তৃষা কাউকেই থামাতে পারছিল না। অবশেষে তৃষা তাদেরকে বলতে থাকে, দোহাই তোদের, তোদের ঝগড়া বন্ধ কর। আর আর ভালো লাগছে না। ভোর রাতের বেলা তোরা এসব কি শুরু করেছিস? বাড়ির মানুষ শুনলে কি বলবে? এসব কথা তুই আমাকে কেন বলছিস? তোর ভাই তাকে কেন বলছিস না? ও আচ্ছা, এখন এসব কথা কেন বলা হচ্ছে আমি সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। রাতে যখন আমি জড়িয়ে ধরলাম তখন তো খুব ভালোই ফিল নিচ্ছিলেন। সারা রাত জড়িয়ে ধরে রেখে শুয়ে আছি, তখন মনে হয়নি যে আমি খারাপ চরিত্রের লোক। আর এখন যখন রাত ভোর হয়ে গেছে তখন আপনার মনে হলো আমি দুশ্চরিত্রের লোক। এই থতমত খেয়ে গেল নেহা। আসলে সত্যিই তো সেই রাতে 1টা থেকে নীল তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। যদি আনকমফোর্ট ফিল হতো তাহলে তো সে তখনই ঘুম থেকে জেগে উঠতো, কিন্তু সারা রাত তো ঠিকই ঘুমিয়েছিল। নেহা তখন আর কোনো কথা বলে না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর এদিকে তখনই তিশা নেহাকে বলতে লাগলো, কি রে, আমার পাশে যদি অন্য একটা ছেলে ঘুমাতো তাহলে তো আমি ঠিকই খোঁজ পেয়ে যেতাম, কিন্তু ভাই সেই মাঝরাত থেকে তোকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর তুই একবারও টের পেলি না। কেউ যদি এত সুন্দর করে আলতো হাতে জড়িয়ে ধরে তাহলে কি টের পাওয়া যায় নাকি? কথাটা শুনে রেগে নীল গিয়ে বলতে লাগলো, কী রে তিশা, এবার তো বুঝতে পেরেছিস আমার নয় তোর বান্ধবীর চরিত্রের সমস্যা আছে।
এই বলে নীল তখনই রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে তখনই তিশা নেহাকে বলতে লাগলো, কি রে বান্ধবী, তুই যেখানে আমার ভাইয়াকে কনভিন্স করতে এসেছিস সেখানে তুই আমার ভাইয়ের সঙ্গে লাগতে যাচ্ছিস কেন? সরি রে বান্ধবী, এটা স্ক্রিপ্টের বাইরে হয়ে গেল। আমি ভাবতেই পারিনি এইভাবে তোর ভাইয়ের সঙ্গে আমার লেগে যাবে। সত্যি রে, তোর ভাই যখন আমাকে জড়িয়ে ধরেছিল আমার বেটার ফিল হচ্ছিল। তোর লজ্জা শরম বলতে কিছু নেই? আমি তোর বান্ধবী সেটা ঠিক আছে, কিন্তু আমি তোর হবু বয়ফ্রেন্ডের ছোট বোন, বুঝতে পেরেছিস? আমি তোর ভবিষ্যৎ ননদিনী। সে যাই কিছু হোক না কেন, সবার আগে তুই আমার বান্ধবী। আর আমি সবসময় এটাই মনে রাখবো, আমার কাছে আমার বন্ধুত্বের আগে কিছু। হয়েছে, বাদ দে সেসব কথা। সকাল হতে এখন আরও ঘন্টাখানেক বাকি আছে। তোর যদি ঘুমানোর প্রয়োজন থাকে তাই ঘুমাতে পারিস ভাইয়া। এখন চলে গেছে আর আসবে না। কেন, উনি কোথায় যাবে আর এখন কি করবে? তখনই তিশা নেহাকে বলতে থাকে তাদের বাড়িতে তার বিয়ের জন্য যে গরু জবাই করা হবে সেটাই কাটাকাটি করতে বাড়ির ছেলেরা চলে যাবে। এই বলে তিশা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আর এদিকে নেহারও চোখে ঘুম ঘুম পাচ্ছিল, তাই সে কোনো কথা না বলেই তিশার পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। তাদের দুজনেরই ঘুম ভাঙল সকাল 7টা বাজে। তিশার আম্মু তাদের দুজনকে ঘুম থেকে ডেকে তুলে আর তারপরেই নাস্তা খেতে দেয়। তাদের নাস্তা খাওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে। আর তখনই তিশার আম্মু নেহাকে বলতে থাকে, এমন একটা সুযোগের অপেক্ষা যেন নেহা অনেক দিন ধরেই করছিল। তিশার আম্মুর কথাটা শোনা মাত্রই নেহা তিশার আম্মুকে বলতে লাগলো, ঠিক আছে আন্টি, কোনো সমস্যা নেই। আপনি শুধু এটা আমাকে বলুন যে আমি কোথায় গেলে ওনাকে পাবো। আমি এই এক্ষুনি ওনার কাছে খাবার নিয়ে চলে যাচ্ছি। বলেই নেহা তিশার আম্মুর হাত থেকে খাবারের বক্সটা তুলে নিল। আর তারপরে তিশার আম্মু নেহাকে বলে দিল নীলকে কোথায় গেলে পাওয়া যাবে। নেহা বাড়ি থেকে বের হয়ে আসে। বাড়ি থেকে একটু দূরেই একটা পুকুর পাড়ে, সেখানেই গরু জবাই করা হয়েছে। নীল সেখানেই কাজ করছে। নেহা ঠিক ওই মুহূর্তে সেখানে গিয়ে উপস্থিত হলো। সেখানে নীল ছাড়া বাড়ির আরো বেশ কয়েকটা ছেলে পেলে ছিল, যারা তিশার নানা বাড়ি এবং দাদা বাড়ি থেকে এসেছে। সবাই মিলে একসঙ্গে কাজ করছে। তখনই নেহা সেখানে উপস্থিত হয়ে নীলের সামনে গিয়ে দাঁড়ায়। আর তখনই নীলকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই নিন নেহার এমন কথায় ভীষণ রকম অবাক হয় নীল সহ এখানে থাকা সবাই। নীল নেহাকে চিনতে পারলেও অন্যরা তো নেহাকে একদমই চিনতো না, তাই তারা ভীষণ রকম অবাক হয়ে নেহার দিকে তাকিয়ে থাকে। আর তখনই নীল তাদেরকে বলতে থাকে, কি ব্যাপার, কি হলো? তোমরা এইভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? ওই ছেলেগুলো কিছু বলতে চাইছিল, কিন্তু নেহা তাদেরকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজেই বলতে লাগলো, আসলে আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি, কিন্তু তাদের তো বউ নেই, বা তাদের বউরা তাদের জন্য খাবার নিয়ে আসেনি, তাই তারা একটু অবাক হয়েছে, এই আর কি। কথাটা শুনেই যতটা রেগে গেল ঠিক ততটাই অবাক হয় বাকিরা। সবাই নেহার দিকে তাকিয়ে রইল। তারা তো জানেই না যে নীল বিয়ে করেছে বা নীলের কোনো গার্লফ্রেন্ড আছে। তাহলে এই বউ নামক গার্লফ্রেন্ড আসলো কোথা থেকে? আর ঠিক তখনই নীল তাদের সবাইকে ধমক দিয়ে বলতে লাগলো, এই যে তোমরা সবাই ফালতু চিন্তাভাবনা বন্ধ করে দাও। ওর সঙ্গে আমার বিয়ে বা প্রেম কোনোটাই হয়নি। ও শুধু তিশার বান্ধবী। তিশার বিয়ে উপলক্ষে এখানে এসেছে আর কালকে এখান থেকে চলে যাবে। কিন্তু আমার তো এখান থেকে চলে যাওয়ার কোনো ইচ্ছেই নেই মেরা জান। আমি তো সারা জীবন এখানে থেকে যেতে চাই, যদি তুমি রেখে দাও। এসব কি ফালতু কথা বলছেন? আমি আপনাকে রেখে দেব মানে? আপনি যে উত্তর এখান থেকে যান বলছি, এখানে থেকে সিনক্রেট করবেন না। উফ মেরা জান, আমি সত্যি বলছি, আমি কোনো সিনক্রেট করছি না, যেটা সত্যি সেটাই বলছি। তুমি যদি আমাকে থেকে যেতে বলো তাহলে আমি সারা জীবন তোমার জন্য এখানে থেকে যেতে পারি। সবাই নীলের দিকে তাকিয়ে আছে আর মুচকে মুচকে হাসছে। এদিকে নীল এসব কিছুই একদমই নিতে পারছে না। সে রাগে গজগজ করছে আর নেহাকে বলছে, দয়া করুন আমায়, আমি এসব কিছু আর মেনে নিতে পারছি না। প্লিজ আপনি চুপচাপ এখান থেকে চলে যান। আপনি এখানে আমার মান সম্মান নিয়ে আর টানাটানি করবেন না। এখানে কিছু হয়নি বাবু,
সময়ের সঙ্গে সঙ্গে তুমি সব কিছুই বুঝতে পারবে, বুঝেছো? এই খাবারটা খেয়ে নাও, যখন যেটার সময় হবে তখন সেটা আমি তোমাকে বুঝিয়ে দেব। এই বলে নেহা নীলের হাতে খাবারের বক্সটা তুলে দিল, আর তারপরে সেখানে মুচকি মুচকি হাসতে হাসতে বাড়ির ভিতরে চলে আসলো। নীল কোনো কিছুই বুঝতে পারলো না, সবকিছু যেন তার মাথার উপর দিয়ে গেল। এদিকে সেখানে উপস্থিত তার মামাতো এবং চাচাতো ভাইরাও এই ব্যাপারটা নিয়ে অনেক হাসাহাসি করতে লাগলো। নীল এটা দেখে একটু বেশি ক্ষেপে গেল। সে সবাইকে ধমক দিয়ে বলতে লাগলো, কি হচ্ছে কি এসব? আমি কিছুই বুঝতে পারছি না। এই মেয়েটার সঙ্গে কি তোদেরও মাথা খারাপ হয়ে গেছে নাকি? একটু জোরে ধমক দিয়ে কথাটা বলতেই মুহূর্তের মধ্যে উপস্থিত সবাই একদম চুপ হয়ে গেল। কেউ কোনো কথাই বলছে না, সবাই নিজের মতো করে কাজ করতে লাগলো। এদিকে নীলও কোনো কথা না বলে কাজে মনোযোগ দিল। নেহা বাড়িতে এসে তিশার রুমে চলে গেল। তিশা তখন একা একাই রুমে বসেছিল। কিছুক্ষণ পরেই পার্লার থেকে মেয়েরা আসবে তাকে সাজুগুজু করানোর জন্য। নেহা তিশার পাশে গিয়ে বসলো আর তারপরে বলতে লাগলো, দোস্ত, তুই তো বিকেলবেলায় এখান থেকে চলে যাবি, তারপর তো আমি একদম একা হয়ে যাব। তোর ভাইকে কিভাবে আমি পটাতে পারবো তার জন্য কিছু টিপ দিয়ে যা না আমাকে। আমার ভাইকে পটানোর জন্য তোর কোনো টিপস ইউজ করার কোনো প্রয়োজন নেই। তুই শুধু আমার ভাই যেটা পছন্দ করে সেটাই করতে থাক। হ্যাঁ, একদমই তাই। আমি তো তোকে সেটাই জিজ্ঞেস করছি, তোর ভাই কি করতে পছন্দ করে, কি করলে আমি তোর ভাইকে পটাতে পারবো, সেটারই টিপস তোর কাছে জানতে চেয়েছি। ঠিক তখনই তিশা নেহাকে কিছু বলতে চাইছিল, কিন্তু সেটা বলার আগেই তিশার আম্মু এসে সেখানে উপস্থিত হলো। আর তিনি তিশার সঙ্গে কোনো একটা ব্যাপার নিয়ে আলাদা কথা বলতে লাগলেন। তিশার আর নদীর সঙ্গে কথা বলা হয়ে উঠল না। আর কিছুক্ষণের মধ্যেই তিশাকে সাজানোর জন্যে পার্লার থেকে মেয়েরা চলে আসলো। তখন তো আর নেহা একদমই সুযোগ পেল না তিশার সঙ্গে কথা বলার জন্য। দেখতে দেখতে তিশার বিয়ের সম্পূর্ণ কাজ সমাপ্ত হয়ে গেল এবং তিশা নিজের শ্বশুরবাড়িতে চলে গেল। এদিকে নেহাও সেদিন রাতেই নিজেদের বাসায় চলে এলো। পাশে এখানে একা একা থাকতে একদমই ভালো লাগছিল না, তাই এমন সিদ্ধান্ত। সে নিজের ড্রাইভারকে ফোন করে নেয় আর তারপর রাত 11টার মধ্যেই সেখান থেকে চলে আসে। যদিও তিশার আম্মু নেহাকে অনেকবার থাকতে বলেছিল, কিন্তু নেহা এক কথার মানুষ, সে যখন যেটা সিদ্ধান্ত নেয় তখন সেটাই করে। এদিকে তিশা তো বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে গেছে, তাই নেহা যদিও মাঝে মধ্যে তৃষাদের বাড়িতে যেত ঘুরতে বা কোনো প্রয়োজনে, কিন্তু এখন আর তাদের বাড়িতে যাওয়া একদমই হবে না, কারণ কোনো উদ্দেশ্যবিহীন কোনো জায়গায় তো আর যাওয়া যায় না। আর এখন যদি নেহা তৃষাদের বাড়িতে যায় তাহলে নিশ্চয়ই বাড়ির মানুষ কিংবা যে কেউ প্রশ্ন করতেই পারে যে নেহা ওই বাড়িতে কেন যাচ্ছে, কারণ ওই বাড়িতে তো আর এখন তার বান্ধবী থাকে না। তাই নেহা চাইলেও সেই বাড়িতে যেতে পারছিল না। এদিকে তিশার বিয়ে হয়ে যাওয়া, নীলের দেশে আসা, বেশ কিছুদিন ছুটিতে বাংলাদেশেই থাকা, এর মধ্যেই তার পরিবার তার বিয়ের সম্বন্ধ করতে থাকে। কথাটা ইতিমধ্যেই তিশা জানতে পারে, আর সেটা তারপরে ব্যাপারটা নেহাকে খুলে বলল। এটা শুনে তো নেহা ভীষণ রকম ভেঙে পড়ল। যে মানুষটাকে সে এতদিন ধরে মনে মনে ভালোবেসে এসেছে, যেই মানুষটাকে নিয়ে নিজের মনে নিজের অজান্তেই হাজারটা স্বপ্ন করেছে, আর সেই মানুষটাই হারিয়ে যাবে, এটা সে মেনে নিতে পারছে না। তাই সে তিশাকে বলতে থাকে, দেখ, আমি এটা কখনোই হতে দিব না। আমি যদি তোর ভাইকে না পাই তাহলে কখনোই অন্য কোনো মেয়েকে তোর ভাইকে বিয়ে করতে দেব না, এটা আমি বলে দিলাম। আরে ভাই, তুই আমাকে কেন থ্রেট দিচ্ছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোর যদি দেনা পাওনার কোনো ব্যাপার থাকে তাহলে সেটা আমার ভাইয়ের সাথে, আমার সাথে তো না। তোর কোনো দেনা পাওনার ব্যাপার নেই। আমি তোকে এই কথাটা বলেছি, আর তুই এই কথাটা তোর ভাইকে জানিয়ে দিবি। এরপরেও যদি তোর ভাই অন্য কোনো মেয়েকে বিয়ে করার দুঃসাহসটা দেখায় তাহলে কিন্তু তোর ভাইয়ের ওটা কেটে একদম হাতে ধরিয়ে দেব, মনে রাখিস। তিশা নেহাকে কোনো কিছু বলতে চাইলেও নেহা তাকে সেই সুযোগটা না দিয়ে মুখের উপর ফোনটা কেটে দিল। এদিকে নেহা তার পরিবারের ছোট মেয়ে, তার বড় বোনের এখানেও বিয়ে হয়নি, তাই সে বাড়িতে তার বিয়ের ব্যাপারে কিছু বলতেও পারছে না। সেই বছর অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে, এদিকে তার বড় বোন মাস্টার্স শেষ করে বাড়িতেই রয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসলেও তিনি এখন বিয়ে করতে চাইছেন না।
পড়াশোনা শেষ করেছেন, এখন নিজেকে কিছুটা সময় দিতে চান আর তারপর বিয়ে শাদী নিয়ে চিন্তা করতে চান। যেহেতু তিনি বড় বোন হয়ে বিয়ে শাদী নিয়ে চিন্তা করছেন না, সেহেতু নেহার বিয়ের কথা চিন্তা করা অনর্থক ছাড়া কিছুই না। তাই নেহা মনে মনে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক নীলের বিয়ে আটকাতেই হবে। এই কথা মাথায় আসতেই সে সোজা চলে গেল তিশাদের বাড়িতে। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতেই দরজা খুলে দিল নীল। নেহা একদম অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়ে বলতে থাকে, কি ব্যাপার? মনে হয় আমার জন্য অপেক্ষা করা হচ্ছিল। আমি কলিং বেলে চাপ দিব আর দরজা খুলবে, তাই না? আপনার এসব প্রশ্নের উত্তর তো আমি পরে দেব, কিন্তু তার আগে আপনি আমাকে এটা বলুন যে আপনি আমাকে হঠাৎ করে আপনি থেকে তুমি করে কেন বলছেন? বারে, কাছের মানুষকে তুমি করে বলবো না তো কি করে বলবো শুনি? মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হোয়াট ডু ইউ মিন বাই কাছের মানুষ? তিশা কি বাড়িতে এসেছে? এই কথাটা বলে নীলের কথার কোনো প্রতি উত্তর না করে তার কথাটা এড়িয়ে গিয়ে নেহা বাড়ির ভিতরে প্রবেশ করে তখনই দেখতে পায় নীলের আম্মু ড্রয়িং রুমে বসে ফোন টিপছে। নেহা ওনার পাশে গিয়ে বসলো, তারপরে ওনাকে জড়িয়ে ধরেই বলতে লাগলো, আচ্ছা আন্টি, তুমি আমাকে দেখো না? আমি কি দেখতে কম সুন্দরী? আসলে আন্টি, কিছু মানুষের চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ালেও মানুষগুলো নাকি আমাকে দেখতে পায় না। আমি কি এতটাই দেখতে খারাপ যে মানুষের চোখে পড়ে না? আছে আছে আন্টি, এমন অনেক মানুষ আছে যারা আমাকে এই কথাগুলো বলে। তেমনি একজন মানুষ তোমাদের বাড়িতেও আছে। নেহার কথাটা শুনে ভীষণ রকম অবাক হয় নীলের আম্মু। তিনি এই কথাটার আগাগোড়া কিছুই বুঝতে পারে না, তাই তিনি নেহাকে এই কথাটার ব্যাপারে জিজ্ঞেস করেন, কিন্তু নেহা যথেষ্ট চতুরতার সঙ্গে কথাটা এড়িয়ে গেল। সে নীলের আম্মুর এই কথাটার কোনো উত্তরই দিলেন না। এদিকে নীলের আম্মুও সাদাসিধে মানুষ, তিনি এত প্যাচগোছ বোঝেন না, তাই তিনি উল্টে আর নেহাকে কোনো প্রশ্নই করলেন না। এদিকে নেহা নীলের আম্মুর সঙ্গে কথা বলছে। নীল নিজের রুমে এসে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে সোজা ছাদে চলে এসেছে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। ঠিক ওই মুহূর্তেই নেহা সেখানে উপস্থিত হয়। নীল একদম বুঝতেই পারেনি নেহা সেখানে এসেছে। সে তার মতোই নিকোটিনের কালো ধোঁয়া নিজের ফুসফুসের ভেতর একবার নিচ্ছে আর একবার বের করছে। হঠাৎ করে নেহা পেছন থেকে আচমকা নীলকে জড়িয়ে ধরে। হঠাৎ করেই কারোর এভাবে জড়িয়ে ধরায় ভীষণ রকম চমকে যায়। নীল হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে একেবারে চিৎকার দিবে দিবে এমন অবস্থায় বলতে থাকে, কে কে এখানে? তখনই একটা ভিলেন মার্কা হাসি দিয়ে নেহা নীলকে বলতে থাকে, আচ্ছা, আপনার সমস্যাটা কি? আমি তো সেটাই বুঝতে পারি না। এই তো আপনি আমাকে তুমি করে বলছেন, এই তো আপনি করে এইবার আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাচ্ছেন। আসলে আপনার উদ্দেশ্যটা কি বলুন তো শুনি। দেখুন, অনেক দিন ধরে ধৈর্য ধরেছি, অনেক সহ্য করেছি। আমি আর সহ্য করতে পারছি না। আমার মনের কথা আমি বেশি দিন লুকিয়ে রাখতে পারি না, তাই আজ আমি আমার মনের কথা প্রকাশ করতেই এখানে এসেছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে নেহা, আর তখনই নীল নেহাকে বলতে থাকে, আরে এই যে ম্যাডাম, এভাবে কেউ কথা বলে নাকি? আপনি আস্তে আস্তে ধীরে সুস্থে কথা বলুন। আমি তো আর পালিয়ে যাচ্ছি না, এখানেই দাঁড়িয়ে আছি, আর আমার কান দুটোও সম্পূর্ণ ঠিক আছে। আপনি কখন কোন দিক দিয়ে পালিয়ে যান তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনাকে নিয়ে আমি অল টাইম আতঙ্কে থাকি। মানেটা কি? আমার মাথায় কিছু ঢুকছে না, প্লিজ টেল মি সামথিং। আসলে আই মিন আই লাভ ইউ। হোয়াট? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? নো, আই এম অলওয়েজ অল রাইট। কিন্তু অ্যাজ এ ডক্টর আমার মনে হয় আপনার মাথায় প্রবলেম আছে। আপনি একজন সাইকোলজিস্ট দেখান। সেই সাইকোলজিস্ট যদি আপনি হন, তাহলে আপনাকে আমি দেখতেই পারি, তাহলে আমি দেখাতেই পারি। আপনি ছাড়া অন্য কোনো ডাক্তারকে আমি দেখাতে পারবো না। এই প্লিজ আপনি এখান থেকে যান তো, আমি আপনাকে সহ্য করতে পারছি না। প্লিজ লিভ মি অ্যালোন। সেটা বললেই তো হবে না। আমি আপনাকে এত সহজে একা ছেড়ে যাচ্ছি না, কারণ ভালোবেসেছি আপনাকে। নেহা এক একটা কথা বলছিল আর নীলের রাগ যেন ততই বেশি বেড়ে যাচ্ছিল।
সে কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। মনে হচ্ছিল যেন এখনই নেহাকে ধরে কিলিয়ে একদম শেষ করে দেয়, কিন্তু এটা তো সম্ভব না। একটা মেয়ের গায়ে হাত তোলা বোকামি ছাড়া আর কিছুই না। তাই সে নিজের রাগ কন্ট্রোল করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয়ে উঠছে না। নেহা এমন সব কথাবার্তাই বলছে তাকে। এক পর্যায়ে তো নেহা বলেই ফেললো, দেখুন, আমি শুনেছি আপনার বিয়ের কথাবার্তা চলছে, কিন্তু আমি আপনাকে না দেখে আপনার ছবি দেখেই পছন্দ করে ফেলেছিলাম। এখন আপনি আমাকে ফেলে অন্য কাউকে বিয়ে করে নেবেন, এটা আমি কোনোভাবেই মানব না। এই যে দেখুন কে আপনি আর আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি সেটা আমি সত্যিই জানি না। যদিও আপনি আমার ছোট বোনের বান্ধবী, তাই একটা কথা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিন। আপনার মতো একটা সাইকো মেয়েকে আমি কোনোদিনই বিয়ে করব না, আর আমার ফ্যামিলিও আশা করি এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলবে না। আপনি তো করবেন ভালো করবেন, আর আপনার ফ্যামিলিও আমাকে আপনার বউ বানাবে। আপনি মিলিয়ে নিন, আমি বলে দিলাম। ওকে ফাইন, সময় হলে দেখা যাবে। এই বলে নীল নেহাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে নিজের রুমে চলে আসলো, আর দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে ফোন টিপতে লাগলো। আর ঠিক ওই মুহূর্তেই তার ব্রিটিশ গার্লফ্রেন্ড তাকে ফোন করে সেই ফোনটা রিসিভ করে বেশ কিছুক্ষণ কথা বলে, আর তারপর এই কলটা কেটে দিয়ে সে একটু ঘুমানোর চেষ্টা করে। এদিকে নীল বাড়িতেই রয়ে যায়। এদিকে নীল বাংলাদেশে আসার পর থেকে সারাদিন বাড়িতেই রয়ে যায়, কারণ সেই ছোটবেলায় বলতে গেলে প্রায় 8 বছর আগে বাংলাদেশ থেকে বাইরে চলে গেছে। এখন বাংলাদেশের আর সেরকম কোনো বন্ধু বান্ধবও নেই, যারা ছিল তারা বিয়ে শাদী আর বউ বাচ্চা নিয়ে ব্যস্ত সময় পার করছে। কিন্তু এদিকে নীল সবে মাত্রই পড়াশোনায় শেষ পর্যায়ে, আর তখনই তার বোনের বিয়ের জন্যে তাকে বাংলাদেশে আসতে হয়েছে। এই তো 1 মাসের ছুটিতে আছে, তারপর আবারও লন্ডন চলে যাবে। তারপর হয়তো সেখানে চাকরি বাকরি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আর সেই জন্যেই তার মা বাবা চাইছিল এবার বিয়ে করিয়ে বউটাকে সঙ্গে দিয়ে দিতে। একা একা ছেলে আর কত প্রবাস জীবন কাটাবে। কিন্তু বেশ কয়েকটা মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হলেও তাদেরকে কোনোভাবেই পছন্দ হচ্ছিল না নীলের আম্মুর, তাই বিয়ের সম্বন্ধটাও তাড়াতাড়ি হয়ে উঠছিল না। এদিকে প্রায় 1 সপ্তাহ পর একটা মেয়ের পরিবারের সঙ্গে কথাবার্তা বলে বিয়ের দিন তারিখ প্রায় ফাইনাল হয়ে যায়, আর সেই জন্যেই তিশা তার বাবার বাড়িতে আসে। আর নীলের বিয়ের কথা শুনে নেহা তো একদম পাগল প্রায় অবস্থা হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, তাই সে পাগলের মতো ছুটে তিশাদের বাড়িতে চলে আসে। তিশা তখন তাকে বলতে থাকে, দেখ দোস্ত, পাগলামো করিস না। এখানে পাগলামি করে আর কোনো লাভ হবে না। যখন সময় ছিল তখন আমি তোকে বলেছিলাম, কিন্তু তখন তুই কিছুই করতে পারিসনি। তাই প্লিজ তোকে আমি রিকোয়েস্ট করে বলছি, আমার ফ্যামিলির এমন একটা ভালো সময়ে তুই কোনো সিন ক্রিয়েট করিস না। দেখ, আমার এতদিনের স্বপ্ন এভাবে ধুলোর সঙ্গে মিশে যাবে, আমি সেটা বসে বসে দেখবো, এমনটা তো কখনোই হতে পারে না। তোর ভাইকে আমি ভালোবেসেছি, আর তোর ভাইকে যদি কেউ বিয়ে করে সেটা আমি। দেখ বান্ধবী, তোকে আমি রিকোয়েস্ট করে বলছি, এখানে আমার ফ্যামিলির মান সম্মান জড়িয়ে আছে, তাই তুই প্লিজ এমন কিছু করিস না যাতে আমার ফ্যামিলির মান সম্মান নষ্ট হয়। সরি বান, আমি তোর কথা রাখতে পারলাম না। যেখানে আমার ভালোবাসা হারিয়ে যাবে সেখানে আমার বন্ধুত্ব আমার ভালোবাসার চাইতে বেশি কিছু হতে পারে না। সো প্লিজ আমাকে মাফ করে দিস, তোদের কথা আমি চিন্তা করতে পারলাম না। এই বলে নেহা সেখান থেকে সোজা নীলের রুমে চলে গেল। নীল তখন নিজের রুমে শুয়ে শুয়ে নিজের ব্রিটিশ সিটিজেন গার্লফ্রেন্ডকে ঠকিয়ে মা বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে চলেছিল। আর ঠিক এই মুহূর্তেই সেখানে নেহা বলতে থাকে, শুনুন, আপনার মতো বদমাইশ ছেলে আমি জীবনে 2টা দেখিনি, যেখানে একটা ব্রিটিশ মেয়ের সঙ্গে আপনি প্রেম করেন, আর আমি বাংলাদেশের সুন্দরী শিক্ষিতা বড়লোক বাবার মেয়ে হয়ে আপনাকে ভালোবাসি আর পছন্দ করি, সেখানে আপনি আমাকে পাত্তা না দিয়ে আপনার মা বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে চলেছেন। হ্যাঁ, এটাই তো আমাদের মতো বাঙালি ছেলেদের কাজ। আমরা বিদেশে পড়াশোনা বা চাকরি বাকরি করতে চাই, সেখানে থেকে বিয়ে করে বউ নিয়ে দেশে আসার জন্য নয়। কারণ আমাদের মা বাবারও একটা স্বপ্ন আছে, তারা আমাদেরকে দেখে শুনে দায়িত্ব নিয়ে তাদের পছন্দ মতো মেয়েদের সঙ্গে বিয়ে দেবে। তাহলে আমরা কেন আজও তাই মা বাবার মনে কষ্ট দিয়ে ব্রিটিশ জাতিকে কোনো মেয়েকে বিয়ে করতে যাব বলেন? ঠিক আছে, না হয় এটা মেনে নিলাম, কিন্তু তাই বলে আপনি আমার মতো শিক্ষিত সুন্দরী বড়লোক বাবার আদরের দুলালিকে কিভাবে অ্যাভয়েড করতে পারেন? কারণ আপনি একটা সাইকো, আপনার মাথায় সমস্যা আছে। আপনার মতো মেয়েকে কেউ বিয়ে করবে না। কিন্তু আমি যদি বলি আপনাকে বিয়ে করতেই হবে, তখন আপনি কি করবেন?
আমাকে পাগল কুকুর কামড়ায় না যে আপনার মতো একটা সাইকো মেয়েকে বিয়ে করতে হবে। আপনাকে সাইকো মেয়েকেই বিয়ে করতে হবে এবং এই সাইকো মেয়েটাকেই বিয়ে করতে হবে, অ্যান্ড দ্যাটস মাই চ্যালেঞ্জ। কিন্তু নীল নেহার সেসব কথার কোনো পাত্তাই দিল না। সে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকিং করতে লাগলো। এদিকে নীলের বিয়ের ডেট ঘনিয়ে আসছিল। এই তো আর দুদিন পরেই তার বিয়ে। নেহা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না, তার মাথা কোনো কাজ করছিল না। সেই নীলকে নিজের চোখের সামনে হারিয়ে ফেলবে এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাই তো নেহা সেদিন হুট করে নীলের বাবার কাছে গিয়ে বলতে লাগলো, আঙ্কেল প্লিজ, আপনারা সবাই মিলে আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা আমার সন্তানের বাবাকে আমার এবং আমার সন্তানের কাছ থেকে কেড়ে নেবেন না। এমন একটা পরিস্থিতির জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না নীলের পুরো পরিবার। নেহার এমন কথা শুনে সবাই একদম হতভম্ব হয়ে গেল। তারা এই কথার আগাগোড়া কোনো কিছুই ভেবে পাচ্ছিল না। তাই নীলের আব্বু নেহাকে বলতে থাকে, আঙ্কেল, আমি নীলের সন্তানের মা হতে চলেছি। ওনার আর আমার মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে, কিন্তু ও আপনাকে ভয় পায় বলে আপনার সঙ্গে আমাদের ভালোবাসার কথা বলতে পারছে না। না আঙ্কেল, আমি কোনো মিথ্যা কথা বলছি না, একদম সত্যি কথাই বলছি। আপনার ছেলে দেশে এসেছে প্রায় 1 মাস, আর আমাদের সম্পর্কের বয়স প্রায় 2 বছরের বেশি। আমরা দুজনে আগে থেকে ঠিক করে রেখেছিলাম দেশে আসার সঙ্গে সঙ্গে আমরা ফিজিক্যাল রিলেশন করব, আর তারপরে সেখান থেকে আমি প্রেগনেন্ট হয়ে যাই। কিন্তু এখন আপনার ছেলে আপনাদের চাপে পড়ে আমাকে ফেলে অন্য একটা মেয়েকে বিয়ে করতে চলেছে। প্লিজ আপনারা এটা করবেন না। এমন কথা শুনে নীলের মা বাবা তারা কোনোভাবে এটা বিশ্বাসই করতে চায় না তাদের ছেলে এটা করেছে বা এমন কিছু করতে পারে। তাই তিনি নিজের ছেলেকে ড্রয়িং রুমে ডেকে নেয় আর বলতে থাকেন, যেহেতু এখানে কি হয়েছিল সে কোনোভাবে জানে না, এখানে কি কথা হয়েছে আর নেহা সবাইকে কি বলেছে, তাই সে তার আব্বুকে বলতে লাগলো, কি হয়েছে আব্বু? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মেয়েটা তোমাদেরকে কি বলেছে? বলতে সবকিছু নীলের আম্মু নীলকে খুলে বলল। নীলের মাথা যেন 3 চক্কর খাচ্ছে। সে কোনোভাবেই বুঝতে পারছে না এই মেয়েটা এমন কেন করছে। এদিকে তার বাবাও তার কথা কোনোভাবেই বিশ্বাস করতে চাইছে না। তিনি একদম রেগে আছেন। তাই তিনি নীলকে বলতে থাকেন, আব্বু প্লিজ তুমি আমার কথা শোনো আর বিশ্বাস করো, এই মেয়েটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি এই কথাটা তোমার মেয়েকে জিজ্ঞাসা করে দেখতে পারো। তখনই আরো বেশি রেগে যায় নীলের আব্বু। তিনি নিজের ছেলেকে ধমক দিয়ে বলতে থাকেন, এদিকে নেহা মনে মনে ভাবতে লাগলো তার জল্পনা কল্পনা হয়তো সত্যি হতে চলেছে। তাই সে তার অভিনয়ের মাত্রাটা আর একটু বাড়িয়ে দিল। সে তখনই আবারও ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করলো আর বলতে লাগলো, দেখুন আঙ্কেল, এখন আপনি বলুন, আপনার ছেলে যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার ঠিক কি অবস্থাটা হবে? আর এই সব কিছু যদি আমার বাবা জানতে পারে তাহলে আপনাদের অবস্থাটা কি হবে? আপনি তো আমার বাবাকে খুব ভালো করে চেনেন, আর আমার বাবার চরিত্র সম্পর্কে আপনার খুব ভালো ধারণা আছে আশা করি। হ্যাঁ ভিউয়ার্স, একদম ঠিকই শুনতে পেরেছেন। নেহার বাবার যেমন টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব নেই, তেমনি ক্ষমতার দাপট অনেক। এলাকার বড় বড় পুলিশ অফিসাররা ওনার পকেটে, কারণ বর্তমান সময়ের মানি ইজ পাওয়ার বলে কথা। তাই তিনি কোনো কিছুরই পরোয়া করেন না, নিজের পয়সা দিয়ে সবকিছু নিজের পকেটে তুলে রাখেন। এদিকে নেহার এমন কথা শুনে নীলের বাবা ভীষণ চিন্তিত হয়ে পড়েন। তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না। এদিকে একটা মেয়ের সঙ্গে সম্বন্ধ ঠিক হয়ে গেছে, সেখানে কেনাকাটাও প্রায় হয়ে এসেছে, আর এখন কিনা তিনি জানতে পেরেছেন ওনার ছেলে আর একটা মেয়ের সঙ্গে এত কিছু করে ফেলেছে। তাই তিনি নিজের ছেলেকে বলতে থাকেন, প্লিজ বাবা বিলিভ মি,
আমি এমন কিছুই করিনি যাতে তোমার মান সম্মান নষ্ট হতে পারে। মেয়েটা মিথ্যা কথা বলছে। এই বলে নীলের বাবার রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেলেন। এদিকে নেহা নীলের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, যেন তার উদ্দেশ্য সফল হলো। কিন্তু নেহার এমন হাসি দেখে নীল তো রেগে ফেটে যাচ্ছে। সে কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না। যেখানে সে কোনোদিন নেহার সঙ্গে ভালো মুখে কথা পর্যন্ত বলেনি, সেখানে নেহা এমন কিছু বলবে এটা সে কোনোদিন কল্পনাও করেনি। তাই সেও রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেলেন। এদিকে নেহা নীলের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, যেন তার উদ্দেশ্য সফল হলো। কি ব্যাপার মিস্টার জামাইজান, আপনি আমার থেকে পালিয়ে যাচ্ছেন নাকি? তুমি নিজেকে কি মনে করো আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তোমার থেকে পালিয়ে কেন যাব? আমি তো তোমাকে শুধু একটা কথা বলতে এসেছি। দেখো, তোমার এসব স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যাবে। এগুলো কোনো দিনও পূরণ হবে না, এই তোমাকে বলে দিলাম। আপনার স্বপ্ন পূরণ হলো বলে আপনি আমার স্বপ্নের পথে কোনো দিনও বাধা হয়ে দাঁড়াতে পারবেন না, বলে দিলাম। ওকে, তুমি যখন আমাকে চ্যালেঞ্জ করছো তাহলে আমিও তোমায় চ্যালেঞ্জ করে বললাম, আমি কোনো দিনও তোমাকে বিয়ে করব না। এই বলে নেহার হাত থেকে নিজের হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে নিজের রুমে চলে গেল। মনে মনে 100 বার নিজের কপালকে দোষারোপ করতে লাগলো। কেন যে বাংলাদেশে আসতে গিয়েছিল, তা না হলে এমন একটা দুর্ঘটনা কখনোই হতো না। ব্রিটিশ সিটিজেন গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করে দিব্যি সময়টা কাটিয়ে দিতে পারত, কিন্তু এখন একটা এত বড় ঝামেলায় পড়তে হচ্ছে। আল্লাহ জানে কপালে কি হতে চলেছে। অতঃপর নেহা বাড়িতে ফিরে আসে। সে তার বাড়িতে, মানে তার বাবা মার কাছে এই ব্যাপারটা কিভাবে বলবে সেটাই ভেবে পাচ্ছে না। বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হবে, ব্যাপারটা আসলেই লজ্জাজনক। তাই নেহা মনে মনে সুযোগ খুঁজতে থাকে কিভাবে মা বাবাকে এই বিষয়টা জানানো যাবে আর তাদেরকে এই ব্যাপারে কনভিন্স করা যাবে। কিন্তু কোনোভাবেই কোনো কিছু হলো না। এদিকে সেদিন সন্ধ্যায় নীলের আব্বুর নেহা ও নীলের বিয়ের সমস্ত বন্দোবস্ত করেন। যদিও বিয়েটা দুদিন পরে হওয়ার কথা ছিল, কিন্তু নীলের বাবা কোনো রিস্ক নিতে চাইলেন না। যদি ছেলে বাড়ি থেকে পালিয়ে যায় তাহলে ওনাকে জেলে যেতে হবে। বর্তমান বাজারে চাকরির যে দাম, বউ হারালে বউ পাওয়া যাবে, কিন্তু চাকরি হারালে চাকরি পাওয়া যাবে না। তাই তিনি ব্যবসাটাকে কেউ বাঁচাতে চেয়েছেন, আর সেই জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যাই হোক ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে গল্পে ফিরে আসি। নেহা যখন বিয়ে করতে আসে তখন নিজের পরিবার থেকে নেহার কোনো গার্ডিয়ানকে খোঁজ হয়, কিন্তু নেহা তখন পরিষ্কারভাবে জানিয়ে দেয় এসব কিছু জানার পর তার ফ্যামিলি থেকে কোনো মানুষ কখনোই আসবে না। তাই নীলের বাবা নিজেই দায়িত্ব নিয়ে দুজনের বিয়ের সাক্ষী হয়ে নেহার সঙ্গে নীলের বিয়ে দিয়ে তাকে বাড়ির বউ বানিয়ে রেখে দেন। এদিকে নেহা এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট খুশি থাকলেও নীল কোনোভাবেই খুশি হতে পারছিল না, কারণ নেহার সঙ্গে তার জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তাই সে এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। বিদেশ ফেরত একজন যুবকের সঙ্গে কেউ এমন কোনো কাজ করতে পারে, এটা তার ধারণার বাইরে ছিল। তাই সে রুমের ভিতর একা একা চুপচাপ বসে আছে। রাতের খাওয়া দাওয়া শেষ হলে রাত প্রায় 10টার মতো বাজে। দিয়ে গেল নীল তখন ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। নেহা রুমের ভিতর প্রবেশ করে নীলের আম্মু সেখান থেকে চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে রুমের দরজাটা লাগিয়ে দিল, আর তারপরেই নীলের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, কি ব্যাপার হিরো, কেমন দিলাম তোমাকে? বলেছিলাম ভালোই ভালোই আমাকে বিয়েটা করে নিতে, কিন্তু তুমি তো সেটা করলে না। এখন কেমন লেগেছে বলো? তুমি এটা আমার সঙ্গে একদমই ঠিক করলে না। তোমার কাছ থেকে এটা আমি কখনোই আশা করিনি। কেন করেছো তুমি আমার সঙ্গে এরকমটা বলো? কি করব, আমি তোমার ছবি দেখে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তোমাকে ছাড়া আর আমি থাকতে পারছি না, তাই আমাকে একটু ছলনার আশ্রয় নিতে হলো। তুমি যদি আমাকে পাত্তা না দিতে তাহলে এটা কখনোই হতো না। তুমি কি ভেবেছো এসব কিছু করার পর আমি তোমাকে মেনে নেব? কখনোই না। তোমার সঙ্গে কি হতে চলেছে সেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। শুধু একটু অপেক্ষা করো, আমাকে লন্ডন ব্যাক করতে দাও। সে তুমি যত যাই কিছু করো না কেন, লন্ডন তো আর আমি তোমাকে একা একা যেতে দিচ্ছি না। তোমাকে আমার সঙ্গেই যেতে হবে। আর যখন একবার তোমার জীবনে আমার এন্ট্রি হয়ে গেছে, তখন আজীবন তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে। আমার জীবনে কে থাকবে আর কে থাকবে না সেটা তো আমাকে সময় বলে দেবে, কিন্তু তোমার সঙ্গে কি হবে তুমি শুধু সেটাই দেখতে থাকো।
এই বলে নীল নেহার সঙ্গে আর কোনো কথা না বলে ওয়ার্ড্রপ থেকে একটা বালিশ আর ছোট একটা কম্বল বের করে সোফায় গিয়ে শুয়ে পড়লো। এদিকে নেহাও হাল ছেড়ে দেওয়ার মতো পাত্রী নয়। আজব বাসর রাত, বহু প্রতীক্ষিত একটা রাত। তাই সে নীলের উপর থেকে কম্বলটা একটান দিয়ে সরিয়ে দিল আর ধপাস করে নীলের বুকের উপর লাফ দিয়ে শুয়ে পড়লো। নীল অনেকটাই চমকে গিয়ে একটা চিৎকার দিতে যাবে, তখনই নেহা তার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল আর ইচ্ছে মতো চুমু খেতে লাগলো। নীলের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসার উপক্রম, তখনই নেহা তাকে ছেড়ে দিল। আর এদিকে নীল নেহার কাছ থেকে ছাড়া পেয়ে গলাকাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। আর তারপরেই সে নেহাকে বলতে লাগলো, এটা কোন ধরনের অসভ্যতামি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাম অন বেবি, এটা অসভ্যতা হতে যাবে কেন? আমি তোমার বিয়ে করা বউ, তোমার সঙ্গে যা ইচ্ছা তাই করতেই পারি। এখানে এরকম করার কি আছে? আচ্ছা, তুমি কেমন মেয়ে মানুষ আমি সেটাই বুঝতে পারছি না। যেখানে তোমার বিয়ে করার স্বামী তোমার সঙ্গে এসব কিছু করার কথা, সেখানে তুমি নিজে থেকে এসব কিছু করছো। তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? উফ, আমি কি পাড়ার লোকের সঙ্গে এসব কিছু করছি নাকি? আমি তো আমার জামাইয়ের সঙ্গে এসব কিছু করেছি, তাহলে আবার লজ্জা লাগার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। এই বলে নীল নেহাকে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে দিতে চাইছিল, কিন্তু নেহা তখনই আবারও নীলকে শক্ত করে সোফার সঙ্গে চেপে ধরে। কিন্তু পরক্ষণে ঘটে গেল এক অঘটন। কেউ একজন দরজায় টোকা দিতে লাগলো। নেহা নীলকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। নীল যেন ভাব ছেড়ে বাঁচলো, সে উঠে বসে, আর তখনই নেহা দরজা খুলে দেয়। আর ওই মুহূর্তেই দেখতে পায় দরজার সামনে দাঁড়িয়ে আছে তিশা। তিশাকে দেখেই নেহা বলতে থাকে, কিরে, বিরক্ত করার আর সময় পেলি না তুই? তুই তো তোর জামাইয়ের সঙ্গে ঠিকই একা একা রোম্যান্স করেছিস, আর আমি যাই না আমার জামাইয়ের সঙ্গে রোম্যান্স করতে গেলাম, তখনই তোর আমাকে বিরক্ত করার সময় হলো। আরে ধুর যা, আমি তোকে বিরক্ত করতে আসিনি। আমি তোকে একটা জিনিস দিতে এসেছি যেটা তোর মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োজন। কি সেটা বলতো শুনি, আর সেটা এক্ষুনি আমাকে দিয়ে এখান থেকে মানে কেটে পড়। আমার মেজাজ খারাপ করিস না, এটা তোকে বলে দিলাম। বলতেই তিশা পিছন থেকে নেহার হাতে একটা ছোট্ট প্যাকেট ধরিয়ে দিল। আর তারপর নেহাকে বলতে লাগলো, এই নে, এটা লাগবে, তা না হলে তো আবার কনসেপ্ট করে ফেলবি, তখন আবার বলবি আমি লাইফটাকে এনজয় করতে পারলাম না। আরে এই যা, আমি তো এটা ভুলেই গেছিলাম, আমার তো একদমই মনে ছিল না। থ্যাংক ইউ দোস্ত, যা এখন আর বিরক্ত করিস না। এই বলে তখনই তিশার মুখের উপর নেহা দরজাটা লাগিয়ে দিল আর তারপরেই রুমে চলে আসলো। এদিকে নীল সোফায় বসে রাগে ফুসফুস করছে। নেহাকে হাসি মুখে রুমে প্রবেশ করতে দেখে নীল বলতে থাকে, কি ব্যাপার? তুমি আমাকে একটা কথা বলো তো। তিশা তোমাকে কি দিয়ে গেল? আর তিশার সঙ্গে কি নিয়ে কথা বলছিলে? কেন, তুমি বোঝো না নাকি কোনটার প্রয়োজন সেটাই দিয়ে গেছে? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তো কচি খোকা, তোমাকে কিছুই বুঝতে হবে না, আমি সবটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। বলে নেহা আবারও নীলের উপর ঝাঁপিয়ে পড়ে। নীলের দুই ঠোঁটে নিচের দুই ঠোঁট ইচ্ছে মতো অত্যাচার করতে থাকে। এদিকে নেহার শরীরের স্পর্শকাতর জায়গাগুলো বারবার নীলের শরীরের স্পর্শ লাগছিল। সে চাইলেও কোনোভাবেই নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারছিল না। লোহার চুম্বক যেভাবে দুজন দুজনকে আকর্ষণ করে, ঠিক তেমনি একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষের কাছে এভাবে নিজেকে সঁপে দিলে ছেলেটা নিজেকে ঠিক রাখে কিভাবে? তাকে তো বিপরীত লিঙ্গটা আকর্ষণ করবে, এটাই স্বাভাবিক। তাই নীল হাজার চেষ্টা করলেও নিজেকে আর আটকে রাখতে পারছিল না। অবশেষে তাকে নেহার ভালোবাসার কাছে হার মেনে নিতেই হলো এবং নীল নেহার সঙ্গে রেসপন্স করতে বাধ্য হলো। প্রায় ঘন্টাখানেক ধরে চলে তাদের ভালোবাসার আদান প্রদান পর্ব। অবশেষে ক্লান্ত শরীর নিয়ে দুজনেই বিছানায় শুয়ে পড়ে। ক্লান্তিতে নিজের চোখটা বুজে আসছিল। ঠিক এমন সময় নেহা ধপাস করে নীলের বুকের উপর উঠে বলতে লাগলো, কি ব্যাপার হিরো, প্রথমে তো আমার সঙ্গে খেলতেই চাইছিলে না, আর তারপর যখন খেলা শুরু করলে দেখে তো মনে হলো একদম পাক্কা খেলোয়াড়। ব্যাপারটা কি, এর আগেও কোথাও খেলা হয়েছে নাকি? শোনো, আমি লন্ডনের মতো উন্নত একটা শহরে বড় হয়েছি, আর সেখানে এসব কিছু অ্যাভেলেবল। তাই এসব নিয়ে আমায় কোনো জ্ঞান দিতে এসো না। আই হোপ ইউ বেটার আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। গেস আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আমিও তোমার চাইতে কোনো কিছুতেই কম যাব না। তোমাকে যেভাবে আমার আটকে রাখতে প্রয়োজন হয় আমি ঠিক সেইভাবেই তোমাকে আটকে রাখবো। দেখি কার ক্ষমতা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়।
আমি নিজেই যদি তোমার কাছে না থাকি তাহলে তুমি আমাকে কিভাবে আটকে রাখবে সেটাই আমার দেখার বিষয়। ওকে ফাইন, তাহলে তুমিও দেখে নিও আমি তোমাকে ঠিক কিভাবে আটকে রাখি। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। নীল তখন নেহার সঙ্গে আর কোনো তর্ক করলো না, চুপচাপ নেহার কথা মেনে নিয়ে ঘুমিয়ে পড়লো। এদিকে বেশ কিছুক্ষণ পর নেহা ঘুমিয়ে পড়লো। সকালবেলা ঘুম থেকে উঠে নীল দেখতে পেল নেহা ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে ভিজা চুলগুলো শুকানোর চেষ্টা করছে। তার চুলের শ্যাম্পুর ঘ্রাণে সারা ঘর মাতোয়ারা হয়ে গেছে। নীল আস্তে আস্তে বিছানা থেকে উঠে গিয়ে নেহার পিছনে দাঁড়ালো। আলতো হাতে তার চুলগুলো এলোমেলো করে দিচ্ছিল, সেটা দেখতে পেয়ে উঠে দাঁড়ায়। আর তারপরেই সে নীলের কাঁধে হাত রেখে মুখোমুখি দাঁড়িয়ে বলতে থাকে, কি ব্যাপার সাহেব, প্রেমিক প্রেমিক ভাব হচ্ছে না যে? এটা বলতেই নীল একটু থতমত খেয়ে গেল। আর সে তখনই নেহাকে বলতে লাগলো, এই যা, একদমই নয়, এসব ফালতু কথা বলবে না। এসব ফালতু কথা আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, সেটা তো রাতের বেলা দেখতে পেলাম। যাই হোক, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। শাশুড়ি আম্মু অনেকক্ষণ আগেই নাস্তা করার জন্য ডেকে গেছেন। অলরেডি সকাল 10টা বেজে গেছে, বুঝতে পেরেছো ডিয়ার? নীল তখন নেহার কথার কোনো উত্তর না দিয়ে আলমারি থেকে টাওয়ালটা বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে নেহা আর নীল দুজনেই একসঙ্গে ডাইনিং টেবিলে খাবার খাওয়ার জন্য চলে গেল। সবাই মিলে একসঙ্গে বসেই সকালের নাস্তা করলো। আর তখনই হঠাৎ করেই নীলের আব্বু নেহাকে বলতে লাগলো, কথাটা বলার সামনে বলাতেই নেহা যতটা না বেশি লজ্জা পাচ্ছিল, ততটাই বেশি অপরাধ বোধ কাজ করছিল। কারণ সে তো আসলে প্রেগনেন্ট নয়। এখন তার শ্বশুর বাড়ির সবাই তো জানে সে প্রেগনেন্ট, তাহলে বাচ্চা কোথা আসবে? এই চিন্তায় মুহূর্তের মধ্যেই তার ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে খাবার শেষ করতে পারলো না, অর্ধেক খাবার রেখেই হাত দিয়ে রুমে চলে আসলো। নীল সেটা খুব ভালোভাবেই বুঝতে পারলো। কি ব্যাপার ম্যাডাম, এখন আপনার থোতা মুখটা ভর্তা হয়ে গেল কেন? কই না তো, কিছুই হয়নি। আমার আব্বু যেটা বলেছে সেটার জন্য তো আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। যাই হোক, এটা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমরা তো লন্ডন চলে যাব, তারপর তো আর মা বাবা আমাদের ব্যাপারে সব কিছু জানবে না। তখন কিছু একটা বলে বিষয়টাকে কাটিয়ে নেওয়া যাবে। এমনটা করা কি আদৌ ঠিক হবে? তাছাড়া তুমি বা আমার জন্য কেন মিথ্যা বলবে? এমনি করলাম আর কি। হাজার হোক তুমি আমার বিয়ে করা বউ, তোমাকে রক্ষা করা আমার দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু তাই বলে তুমি তোমার মা বাবাকে এত বড় একটা মিথ্যা কথা বলবে, এটা তো আমার জাস্ট ভাবতেই পারছি না আমি। দেখো, আমি অনেক চিন্তা ভাবনা করেছি। তুমি আমাকে ভালোবাসো বলেই এত বড় একটা মিথ্যা কথা বলতে পেরেছো। আর একটা মেয়ে যদি আমাকে ভালোবেসে নিজের চরিত্রের দাগ লাগাতে পারে, তাহলে সেই মেয়েটাকে ভালোবাসা কি আমার দায়িত্ব এবং কর্তব্য নয়? তাই আমি ঠিক করেছি সবার আগে আমি তোমাকে ভালো রাখবো এবং তারপর বাকি সব কিছুর কথা চিন্তা করব। তুমি সত্যি বলছো? তখনই নেহাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। আর তারপরেই বলতে লাগলো, কেন বিশ্বাস হয় না? আমাকে কি প্রমাণ চাও বলো, আমি তোমাকে সেই প্রমাণ দিতেই প্রস্তুত আছি। আমি তোমাকে বিশ্বাস করি আর ভালোবাসি, আমার কোনো প্রমাণের প্রয়োজন নেই। তাহলে এভাবে মুখটাকে আর গোমড়া করে রেখো না। তোমাকে এভাবে গোমড়া মুখে দেখতে আমার একদম ভালো লাগে না। তুমি হাসি খুশি চঞ্চল হয়ে থাকবে, তোমাকে ওভাবেই ভীষণ ভালো লাগে। এই যে আমি হাসলাম, এখন তো ভালোই লাগছে। হ্যাঁ, আমার দুষ্টু মিষ্টি পাগলি বউটা, তোমায় ভীষণ ভালো লাগছে। বলেই নীল নেহার গাল দুটো একটু টিপে দিল। আর তখনই নেহা নীলের কপালে একটা টোকা মেরে সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু নীল তাকে সেটা করতে না দিয়ে তার হাতটা ধরে পেছন থেকে একটি টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল আবারও। কিন্তু ঘটনাচক্রের নীল যেহেতু বসা ছিল, খাটের উপর আর নেহা দাঁড়িয়েছিল, তাই নেহাকে টান দিয়ে নিজের কাছে টেনে নেওয়াতে নেহার বুক একদম কাছাকাছি চলে যায়। এদিকে নীলও দুষ্টুমি করে নেহার বুকে খুট করে একটা কামড় বসিয়ে দেয়। নেহা একটু ব্যথা করে উঠে, আর তখনই নীল উঠে দাঁড়িয়ে নেহার ঠোঁট দুটো বন্ধ করে দেয় ভালোবাসার স্পর্শ দিয়ে। এভাবেই দুষ্টু মিষ্টি প্রেম আর ঝগড়ার মধ্য দিয়ে শুরু হয় তাদের জীবনের নতুন পথ চলার গল্পটা। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট
কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভালোবাসার গল্পে। সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।